দেখো কোষ প্রাচীর নিয়ে আজকে আমরা কথা বলবো। কোষ প্রাচীর বা সেল ওয়াল বলছে কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য কোষ আবরক, মানে সেখানে যা কিছু পদার্থ, মানে যে কোনো পদার্থ ভেদ করতে পারে, ভেদ্য। জড় প্রাচীর, এটা একটা হচ্ছে মৃত বা জড় প্রাচীর। এটা কোথায় কোথায় থাকে? দেখো, উদ্ভিদ কোষে থাকে, ব্যাকটেরিয়ার কোষে থাকে, ছত্রাকের কোষে থাকে। কিন্তু খুব ইম্পর্টেন্ট যে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এবার দেখো বলছে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর তার মূল উপাদান পেপটাইডোগ্লাইকান আর অথবা মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান। কি হয়, কোনো ক্ষেত্রে কোনো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের বাইরে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যদি এটা হয়, কোষ প্রাচীরের বাইরেও একটা পাতলা স্তর থাকে যাকে বলা হয় স্লাইম স্তর। এই স্লাইম স্তরের বৈশিষ্ট্য কি? যখন ওই ব্যাকটেরিয়াটি কোনো প্রতিকূল পরিবেশে থাকে তখন ওই কোষ স্লাইম স্তর, যে পাতলা স্লাইম স্তরটা, সেটা শক্ত হয়ে ক্যাপসুল গঠন করে। এরপরে নেক্সট আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো বলছে প্রোক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর সেটা প্রধানত পেপটাইডোগ্লাইকান নিয়ে গঠিত। এটা কিন্তু প্রশ্ন এসে থাকে যে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি, পেপটাইডোগ্লাইকান বা মিউকোপেপটাইড। এবার খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? উত্তর হবে কাইটিন দিয়ে তৈরি। অ্যাগিন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কিন্তু সেলুলোজ। এছাড়াও হেমিসেলুলোজ থাকে, পেকটিন থাকে, লিগনিন থাকে। এতে কোনো আরএনএ থাকে না। খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট, আরএনএ থাকে না উদ্ভিদের কোষ প্রাচীরে। কোন নিউক্লিক অ্যাসিড, মানে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড থাকে না। আর কি পড়বো দেখো, উদ্ভিদের কোষ প্রাচীরের যে মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা, কোষ প্রাচীরের যে মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা, সেটি ক্যালসিয়াম দ্বারা তৈরি, ক্যালসিয়াম মৌল দ্বারা তৈরি, মেইনলি ক্যালসিয়াম পেকটেট। এখানে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট। এটা মেইনলি ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত। যদি মৌল বলে তাহলে আমরা সেটাকে ক্যালসিয়াম বলতে পারি, ঠিক আছে। এবার কোষ প্রাচীর, দুটো কোষের আলাদা আলাদা কোষ প্রাচীর যে সাইটোপ্লাজমীয় সংযোগ দ্বারা দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়, যে সাইটোপ্লাজমীয় যোগসূত্র দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত, তাকে বলা হয় প্লাজমোডেসমাটা, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীর যে সাইটোপ্লাজমীয় সংযোগ দিয়ে পাশাপাশি দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে প্লাজমোডেসমাটা বলে। সাইটোপ্লাজমীয় সংযোগ মানে তাদের সাইটোপ্লাজম, এই যে কোষের, এটা কোষ প্রাচীর। তারপরে আমরা কোষপর্দা দেখব। এই কোষপর্দার ভিতরের যে অংশটা সেটা সাইটোপ্লাজম, অবশ্যই নিউক্লিয়াস বাদ দিয়ে যে অংশটা সেটাকে সাইটোপ্লাজম বলে। এবার দেখো, কোষকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। কোষকে দৃঢ়তা প্রদান করে, শক্তি প্রদান করে হচ্ছে কোষ প্রাচীরের কাজ। তাহলে এখান থেকে আমাদের কি মনে রাখতে হবে? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান পেপটাইডোগ্লাইকান, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ, এছাড়াও হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন থাকে। এতে কোনো প্রকার আরএনএ থাকে না। উদ্ভিদের কোষ প্রাচীরের মধ্যচ্ছদায় ক্যালসিয়াম মৌলটি পাওয়া যায়, মেইনলি এটা ক্যালসিয়াম পেকটেট দ্বারা তৈরি। কোষ প্রাচীর দুটো সাইটোপ্লাজমীয় যে সংযোগ দিয়ে দুটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে তার নাম প্লাজমোডেসমাটা। এর কাজ কোষকে দৃঢ়তা ও শক্তি প্রদান করা। এখান থেকে কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান ভেরি ইম্পর্ট্যান্ট। উদ্ভিদের ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? ব্যাকটেরিয়া কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী।
এবার দেখো আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। ঠিক আছে, বলছে সজীব বা প্রভেদক ভেদ্য পর্দা। এটাকে প্রভেদক ভেদ্য বলবো কেন? প্রভেদক ভেদ্য বলবো এই কারণে যে বিশেষ কিছু নির্বাচিত বস্তুকেই কোষে ঢুকতে দেয় এবং বেরোতে দেয়। বিশেষ কিছু নির্বাচিত বস্তুকে মানে সব বস্তুকে কোষ পর্দা, সব বস্তু কোষ পর্দা ভেদ করতে পারে না। কিছু বিশেষ মানে সিলেক্টিভ কিছু বস্তুই বেরোতে পারে বা প্রবেশ করতে পারে, এই জন্য এটাকে বলা হয় প্রভেদক ভেদ্য পর্দা। এই কোষ পর্দা কী কী অংশ নিয়ে গঠিত? খুব ইম্পর্ট্যান্ট, লাইপোপ্রোটিন, ফসফোলিপিড। কোষ পর্দা প্রধানত প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি। কোন প্রোটিন? লাইপোপ্রোটিন। কোন লিপিড? ফসফোলিপিড। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে কোষ পর্দার মুখ্য উপাদান কোন লিপিড, সেটা হচ্ছে ফসফোলিপিড। এটি একটি ত্রিস্তর বিশিষ্ট আবরণ, মানে তিনটে স্তর থাকবে। কোষ পর্দার সংক্রান্ত বা কোষ পর্দার গঠন কেমন সেটা সংক্রান্ত বিভিন্ন মডেল প্রচলিত থাকলেও আমরা এখানে দুটো মডেল নিয়ে পড়ব। একটা হচ্ছে একক পর্দা মডেল আর একটা হচ্ছে তরল মোজাইক মডেল। একক পর্দা মডেলটাকে একক পর্দা মডেল দিয়েছিলেন বিজ্ঞানী রবার্টসন। রবার্টসন প্লাজমা পর্দাকে ত্রিস্তরযুক্ত মানে প্রোটিন, লিপিড, প্রোটিনকে একক পর্দা রূপে অভিহিত করেন। তাহলে এখানে প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি, প্রোটিন, লিপিড, প্রোটিন। যার বাইরের স্তর দুটো মানে বাইরের দিকে থাকবে প্রোটিন আর মাঝের যে স্তরটা সেটা ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। ঠিক আছে, এবার নেক্সট যাব যেটাতে, সেটা হচ্ছে তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। প্রথম কথা, ফ্লুইড মোজাইক মডেলের প্রবক্তাকে বলতে হবে সিঙ্গার ও নিকলসন। সিঙ্গার এবং নিকলসনের এই মডেল অনুযায়ী তারা বলেছে কোষ পর্দা হচ্ছে ফসফোলিপিড অণুর একটা দ্বিস্তরী সংগঠন। দ্বিস্তরী কেমন? মানে এখানে দুটো স্তর থাকবে, দুটো লেয়ার থাকবে, যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকবে। যেখানে প্রোটিন অণুগুলো কিন্তু মোজাইকের মতো বিন্যস্ত থাকবে। অর্ধতরল এই সংগঠনে এই যে লিপিড অণুগুলি সবসময় চলাচল করে, মাঝখানে থাকে, চলাচল করে। এই চলাচলকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। কী বলা হয়? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, এটাকে আমরা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলি। ঠিক আছে, আরেকবার আমি লেখা দিচ্ছি, এটা দেখো, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ মানে ফ্লিপ ফ্লপ সঞ্চালন, যে লিপিড অণুগুলো যে প্রোটিন অণুর মধ্যে যে চলাচল করে সেটাকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঠিক আছে, এবার দেখো এর প্রবক্তাকে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন। কত সাল? 1972। এই সালটাও একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? কোষ পর্দা সজীব। কোষ প্রাচীর যেমন মৃত ছিল, কোষ পর্দা কিন্তু সজীব। এখানে প্রভেদক ভেদ্য কিছু, এটা প্রভেদক ভেদ্য মানে বিশেষ কিছু বস্তুকে কোষে ঢুকতে এবং বেরোতে দেয়। এটা লাইপোপ্রোটিন ও ফসফোলিপিড নিয়ে তৈরি। এটা একটা ত্রিস্তর বিশিষ্ট আবরণ। রবার্টসন কি বলেছিল? একক পর্দা মডেল। রবার্টসনের মতে প্লাজমা পর্দা একটি ত্রিস্তরযুক্ত একক পর্দা। ত্রিস্তরযুক্ত কী কী? প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি। ঠিক আছে, এবার পরবর্তীতে সিঙ্গার এবং নিকলসন 1972 খ্রিস্টাব্দে ফ্লুইড মোজাইক মডেলের কথা বলেন। তার মতে যে কোষ পর্দা ফসফোলিপিড অণুর একটি দ্বিস্তরী সংগঠন তাদের মতে, এবং যার মধ্যে প্রোটিন অণুগুলো মোজাইকের মতো বিন্যস্ত থাকে। অর্ধতরল এই সংগঠনে লিপিড অণুগুলো সবসময় সঞ্চালন করে একে বা চলাচল করে, একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয় বা ফ্লিপ ফ্লপ সঞ্চালন বলা হয়। ঠিক আছে, এতটুকু জানলেই হবে দুটো মডেল সম্পর্কে, কে দিয়েছে আর কি বলা হয়েছে। ঠিক আছে, আর কোন প্রোটিন নিয়ে তৈরি? লাইপোপ্রোটিন কোষ পর্দা। কোষ পর্দা কোন লিপিড দিয়ে তৈরি? ফসফোলিপিড।
ঠিক আছে, এবার আমরা যাব পরবর্তী স্লাইডে। এবার যেটা আমরা দেখব সেটা বলছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোষ পর্দা নিয়ে। দেখো, এন্ডোসাইটোসিস, এন্ডো মানে হচ্ছে ভিতরে, যখন প্লাজমা পর্দার মাধ্যমে কোনো বস্তু কোনো কোষে গৃহীত হয়, মানে কোনো কোষে যখন প্রবেশ করে তখন সেটাকে আমরা বলবো এন্ডোসাইটোসিস। দেখো, এন্ডোসাইটোসিস দুই প্রকার। কি বলছে? পিনোসাইটোসিস। পিনো থেকে কি পান করা যায়? পান আমরা কোন জিনিসটা করি? তরল জিনিস, মানে যে পদ্ধতিতে প্লাজমা পর্দার মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হয় তাকে বলা হয় পিনোসাইটোসিস। আরেকটা জিনিস পড়বো, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে এই পদ্ধতিতে প্লাজমা পর্দার মাধ্যমে কঠিন বস্তু কিন্তু কোষে গৃহীত হয়, যেমন এককোষী প্রাণী অ্যামিবা, শ্বেতকণিকা, স্পঞ্জে অ্যামিবোসাইট কোষ, মিক্সোমাইসিটিস নামক উদ্ভিদে এই ফ্যাগোসাইটোসিস দেখা যায়। এই উদাহরণগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এককোষী প্রাণী অ্যামিবা, শ্বেতকণিকা, স্পঞ্জের অ্যামিবোসাইট কোষ আর মিক্সোমাইসিটিস নামক উদ্ভিদে এই প্রক্রিয়া দেখা যায়। পরীক্ষায় ডিরেক্ট বলতে পারে যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোন উদ্ভিদে দেখা যায়? মিক্সোমাইসিটিস উদ্ভিদে। এবার আর একটা জিনিস আসতে পারে, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস এর আগের বারেই এসেছিল, 24-এই এসেছিল। পিনো মানে হচ্ছে যেটা তরল, যার মাধ্যমে তরল বস্তু কোষে গৃহীত হয়, আর ফ্যাগোসাইটোসিস হচ্ছে যার মাধ্যমে কঠিন বস্তু কোষে গৃহীত হয়। আবার একটা ইন্টারেস্টিং জিনিস, শ্বেতকণিকা কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া বা বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, এই যে শ্বেতকণিকা দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংসের যে পদ্ধতি সেটাকে বলা হয় ডায়াপেডেসিস। কি বলা হয়? ডায়াপেডেসিস। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে শ্বেতকণিকা দ্বারা ব্যাকটেরিয়ার যে ধ্বংস সেটাকে বলা হবে ডায়াপেডেসিস। ঠিক আছে, এবার নেক্সট আমরা চলে যাই। বলছে এক্সোসাইটোসিস। এন্ডো মানে কি? ভিতরে প্রবেশ করা। এক্সো মানে হচ্ছে বাইরে যাওয়া। ঠিক আছে, বাইরে যাওয়া। বলছে কোষ মধ্যস্থ অপ্রয়োজনীয় বস্তু, কোষের ভিতরে যে অপ্রয়োজনীয় বস্তু থাকে, যে পদ্ধতিতে কোষ পর্দা থেকে বাইরে বেরিয়ে যায় তাকে বলা হয় এক্সোসাইটোসিস। কি বলা হয়? এক্সোসাইটোসিস। এক্ষেত্রে কোষ পর্দা পড়ার পর বা কোষ পর্দা সম্পর্কিত জানার পর যে তথ্যটা আমরা দেখব সেটা হচ্ছে সেল কোড বা গ্লাইকোক্যালিক্স। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, সেল কোড বা গ্লাইকোক্যালিক্স। অনেক প্রাণী কোষে প্লাজমা পর্দার বাইরেও, মানে কোষ পর্দার বাইরে অনেক প্রাণী কোষেও কিন্তু মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড নিয়ে যে আবরণ থাকে তাকে গ্লাইকোক্যালিক্স বা সেল কোড বলে। এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কিছু প্রাণী কোষে প্লাজমা পর্দার বাইরে যে আবরণ থাকে সেটাকেই বলা হচ্ছে গ্লাইকোক্যালিক্স বা সেল কোড। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? এন্ডোসাইটোসিস। এন্ডো মানে ভিতরে, যদি কোষে প্রবেশ করে কোনো কঠিন বস্তু, হতে পারে তরল বস্তু প্রবেশ করলে পিনোসাইটোসিস মানে পান করা, আর কঠিন বস্তু প্রবেশ করলে ফ্যাগোসাইটোসিস। আর শ্বেতকণিকা যদি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে অংশগ্রহণ করে, যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার যে তার পদ্ধতি, তার নাম ডায়াপেডেসিস। আর এক্সোসাইটোসিসের মাধ্যমে কোষের বাইরে বেরিয়ে যায়। আর সেল কোড জিনিসটা কিছু প্রাণী কোষে প্লাজমা পর্দার বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড ইত্যাদি নিয়ে যে আবরণ থাকে তাকে সেল কোড বা গ্লাইকোক্যালিক্স বলে। ওকে, আজকে এ পর্যন্ত। এর পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।